हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे पास एडुकेशन। सो फ्रेंड्स, देखो टार्गेट WB प्राइमाরি টেট 2022 ইন্টারভিউকে লক্ষ্য রেখে আমরা যে সিরিজটা চালু করেছিলাম তার আজকে ক্লাস নাম্বার হচ্ছে 38। অর্থাৎ এর আগে 37টা বা 37টা ক্লাস আমি আপলোড করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে দ্য ওয়ে পাস এডুকেশনে। তো যদি কেউ এর আগে ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখো। প্রত্যেকটা ভিডিওর ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই প্রশ্নগুলো 2017তে যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের থেকে করা প্রশ্ন এবং তার অনুকরণে কিছু প্রশ্ন কিন্তু এখানে রাখা হয়েছে। আর যারা চ্যানেলে নতুন, প্রথমে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশানটি অন করো, যাতে করে তোমরা এর ভিডিও নোটিশগুলো তোমরা নোটিফিকেশান আকারে পেয়ে থাকো সঠিক সময়ে। এবং সাথে সাথে বলবো ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, যাতে সকলে উপকৃত হয়। এবং অনেকে দেখছি কিন্তু কমেন্ট করছো না কিংবা লাইক শেয়ার করছো না, বন্ধুর সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করছো না। অনেক কষ্ট হয় দেখো ইউটিউবের যে ক্লাসগুলো পিপিটি বানাতে, এবং এর পিডিএফ কিন্তু তোমাদের আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্ট প্রোভাইড করছি। তো অবশ্যই পয়সা না তো এই টেলিগ্রাম চ্যানেলে যে যুক্ত হচ্ছ তার সাথে সাথে যে ভিডিওগুলো লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, ওকে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু এই ক্লাসের যে প্লেলিস্ট তার লিঙ্ক আমি শেয়ার করে দেবো, এবং সাথে সাথে টেলিগ্রামের লিঙ্কটাও আমি শেয়ার করে দেবো, ওকে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো কী কী প্রশ্ন রয়েছে আজকে। দেখো আজকে হচ্ছে ক্লাস নাম্বার 38। তো এর প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, বলছে প্রাইমারি স্কুলে কী কী খাতা সারতে হয়। এর আমি একটা একদম পুরো ফুল ডেডিকেটেড ভিডিও কিন্তু আমি কালকে আপলোড করে দিয়েছি। যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসটাও দেখে নেবে, যে প্রাইমারি বিদ্যালয়ে কী কী খাতা রয়েছে। তো এখানে কিছু বিশেষ খাতা রেখেছি, সব খাতা তো এখানে নেই। তো প্রাইমারি স্কুলে কী খাতা সারতে হয় না, বলবে উত্তর হবে কি না, মিড ডে মিলের খাতা, বই ও ইউনিফর্মের খাতা, ক্যাশবুক খাতা, চেক ইস্যু রেজিস্টার খাতা, স্টেশনারি খাতা, অ্যাকাউন্টেন্সি রোল, SDG খাতা এবং কন্টিজেন্সি এর খাতা। তো প্রাইমারি স্কুলে যে বিভিন্ন খাতা রয়েছে, অর্থাৎ দেখবে পার্শ্ব শিক্ষকদের যে অ্যাটেন্ডেন্স খাতা, শিশু শিক্ষার্থীদের অ্যাটেন্ডেন্স খাতা, তারপরে অ্যাসিস্ট্যান্ট টিচারদের অ্যাটেন্ডেন্স খাতা, ইউনিফর্ম, ড্রেস, সমস্ত কিছুর এই খাতাগুলো বা রেজিস্টারগুলো সারতে হয়। তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এবং এটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, যে প্রাইমারি স্কুলে কী কী খাতা রয়েছে বলো তো, বা কোন কোন খাতা সারতে হয়, বা তুমি একজন যখন বিদ্যালয়ে একজন শিক্ষক বা শিক্ষিকা হবে তখন তোমাকে বা আপনাকে কোন কোন খাতাগুলো সারতে হবে, সেই খাতার কয়েকটি নাম বলো, এই ধরনেরভাবে কিন্তু প্রশ্ন আসে। তো আশা করছি বুঝতে পারলে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, বলছে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে প্রার্থনার ঘণ্টা পড়া থেকে প্রার্থনা শেষ হওয়া অবধি তুমি কী কাজ করবে। অর্থাৎ তুমি যখন একজন শিক্ষক বা শিক্ষিকা হবে তখন তোমার বিদ্যালয়ে যে প্রার্থনা হবে, তো প্রার্থনা ঘণ্টা পড়া থেকে শুরু করে প্রার্থনা শেষ হওয়া অবধি তোমার কাজ কী না, কি বলবে। প্রথমত সমস্ত স্টাফদের সঙ্গে সমস্ত শিক্ষার্থীদের প্রার্থনা লাইনে সুন্দর করে দাঁড় করাবো। তারপর কি না, তারপর প্রার্থনা শুরু হলে প্রার্থনায় অংশগ্রহণ করব, এটাও ঠিক। সঙ্গে প্রার্থনার সমস্ত কার্যাবলী যাতে সঠিকভাবে চলে সেদিকটাও দেখব। তারপর প্রার্থনা শেষ হলে শিক্ষার্থীরা যাতে শৃঙ্খলার সাথে ক্লাসরুমে পর্যন্ত যেতে পারে সেই দিকটা লক্ষ্য করব বা দেখব। তো একটা দেখবে যখন প্রার্থনা বিদ্যালয়ে হয়, সাধারণত কখনোই প্রার্থনা বলো তো না, বিদ্যালয়ে যখন আমরা যাই ঠিক ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে কি 15 মিনিট আগে প্রার্থনা শুরু হয়। সেই প্রার্থনা দাঁড়াবার সময় তোমার কি কাজ হবে, যে তোমাকে নিজেদের বাকি স্টাফ বা স্কুলের যে সমস্ত সদস্য স্যার বা ম্যাডামরা রয়েছে তাদের সাথে তুমি দাঁড়াবে, একজন শিক্ষক তুমি যেহেতু। সাথে সাথে তোমার লক্ষ্য থাকবে যে সমস্ত শিক্ষার্থীরা প্রার্থনার শ্রেণী অনুযায়ী বা ক্লাস অনুযায়ী তারা দাঁড়িয়েছে কিনা, ছোট থেকে বড় কীভাবে শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়িয়েছে সেটা দেখা, এবং প্রার্থনা চলাকালীন ভালোভাবে প্রার্থনা করা, এবং তারপর সেই প্রার্থনা শেষ হওয়ার পর সেই শিক্ষার্থীরা যাতে তাদের নিজেদের শ্রেণীকক্ষে ভালোভাবে শৃঙ্খলার সাথে যাতে প্রবেশ করে সেদিকে লক্ষ্য রাখা। তো এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 3 নম্বর প্রশ্ন, যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রার্থনা শুরু করার কি নির্দিষ্ট কোনো সময় আছে, এটা একটু প্রশ্ন করেছিল, যে কোনো কি নির্দিষ্ট সময় থাকে। তো এর সঠিক উত্তর কী হবে না, সঠিক উত্তর হবে কি না, সাধারণত যেগুলি ডে টাইম স্কুল, অর্থাৎ সাধারণত কখন, যখন আমাদের 10টা থেকে বলে দেয় যে 10টা থেকে স্কুল হবে, সাধারণত যেগুলি ডে টাইম স্কুল হয় সেই স্কুলগুলিতে প্রার্থনা সম্পূর্ণ করার সময়সীমা হলো 10টা 40 থেকে
10:50 অর্থাৎ 10 মিনিটের মধ্যে লাইনে দাঁড় করানো। প্রার্থনা সাধারণত আমরা জাতীয় সঙ্গীত যদি করি তাহলে 52 সেকেন্ড হয়। তো বাকি যে দাঁড় করানো, সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে আরও কিছু বক্তব্য রাখা, এই 10 মিনিট সময় দেওয়া হয় বিভিন্নভাবে। এর মধ্যে যদি মর্নিং স্কুলের ক্ষেত্রে 6:20 থেকে 6:30 মধ্যে করতে হয়। এরপর সকাল 10:50 থেকে শুরু হয় শ্রেণীর পঠন পাঠন। তবে কিছু বিদ্যালয়ে এই সময়সীমা বিদ্যালয় নিজের মতো করেও সাজাতে পারে। তো এটাই হচ্ছে প্রার্থনার মূলত সময়সীমা। বিদ্যালয়ে যখন মর্নিং স্কুল হবে তখন 6:20 থেকে 6:30, এবং যখন ডে স্কুল হবে তখন 10:40 থেকে 10:50। ওকে, নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে না, আপনাকে কেন শিক্ষক পদে নির্বাচিত করা হবে? প্রশ্ন করতেই পারে, ইন্টারভিউ স্যার বা ম্যাডামরা প্রশ্ন করবে যে আপনি তো ইন্টারভিউ দিতে এসছেন, তা আপনাকে কেন আমরা শিক্ষক বা শিক্ষিকা হিসাবে নির্বাচিত করব। না, এটা কি বলবে না, আমি মনে করি শিক্ষক হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী প্রয়োজন, যেমন আধুনিক শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা পদ্ধতির জ্ঞান, বিষয়গত জ্ঞান, ছাত্রদের বন্ধু, অনুসরণকারী ব্যক্তিত্ব হয়ে ওঠার ক্ষমতা, ইত্যাদি গুণাবলী কি আমার মধ্যে আছে। বা তুমি বলতে পারো যে আমরা জানি বর্তমান যেহেতু শিক্ষা ব্যবস্থা শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, এবং একজন শিক্ষককে এই বর্তমান শিক্ষা ব্যবস্থায় এজ এ ফ্রেন্ড, ফিলোসোফার আর গাইডার, অর্থাৎ একজন বন্ধু, পথপ্রদর্শক এবং দার্শনিক, এই 3টি গুণাবলীর সমষ্টি থাকা অবশ্যই দরকার। সময় মাফিক ধারণা জ্ঞান থাকা দরকার। বিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা, শিশুদের সাথে ভালোভাবে কথা বলা, এই সমস্ত গুণাবলী আমার মধ্যে রয়েছে। তাছাড়া ছোটদের সাথে আমি খুব সহজে মিশে যেতে পারি, খেলার ছলে খুব সহজে তাদের কোনো বিষয়ে শেখাতেও পারবো। তাই আমি এই শিক্ষক পদে নির্বাচিত হওয়ার যোগ্য মনে করি। ওকে, এইভাবে একদম পজিটিভভাবে কথা বলবে, ঠিক হবে। তো যদি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, কারণ এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দেখো, আপনি কেন প্রাথমিক শিক্ষক হতে চান? কত সুন্দর একটা সাথে একটা লিঙ্ক, দেখো প্রশ্নগুলো। না, কী বলবে না, শিক্ষকতা একটি সম্মানিত পেশা, সবাই আমরা জানি। আমি প্রথম থেকেই আমার শিক্ষকদের সম্মান চোখে দেখি বা সম্মানের চোখে দেখি, এবং নিজের মনের শিক্ষক হওয়ার ইচ্ছা প্রথম থেকেই রয়েছে। এছাড়া শিক্ষকতা একটা চ্যালেঞ্জিং কাজ, যা আমি করতে আগ্রহী। শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর, আমরা জানি। এই শিক্ষকতায় যেমন সামাজিক সম্মান আছে, তেমনি সমাজ গঠনের আদর্শ মানুষ গড়ার জন্য বিশেষ ভূমিকা পালন করা যায়। সারা জীবন নিজেকে শিক্ষার মধ্যে আবদ্ধ রাখা যায়। প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের সাথে মিশে প্রতিদিন নতুন কিছু শেখার মতো বিষয় পাবো আমি। নিজে জানা ও অন্যকে জানানোর মধ্যে রয়েছে এক অন্যরকম আনন্দ। তাই আমি প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক বা শিক্ষিকা হতে চাই। তো এভাবে যথেষ্ট গুছিয়ে বলতে পারো, অবশ্যই তুমি ভাইভাতে 5-এ 5। ডেমোর ক্লাসগুলো আমি করাচ্ছি। আজকে আরেকটা ক্লাস আপলোড করেছি, দেখবে, যেখানে রয়েছে শব্দ এবং বাক্যর ধারণা। তো অবশ্যই ডেমো ক্লাসের লিঙ্কটাও আমি শেয়ার করে দেবো ভিডিও ডেসক্রিপশানে। তো সেখানে কিন্তু ডেমোগুলো দেখবে। প্রত্যেকটা ক্লাস কিন্তু একদম ডেডিকেশনভাবে পুরো হেল্পফুল হবে তোমাদের জন্য। সেইভাবে আমি কিন্তু প্রিপারেশন করে তোমাদের ক্লাসগুলো প্রোভাইড করছি। তো অবশ্যই বলবো ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। ওকে, নেক্সট দেখো কী বলছি 6 নম্বর প্রশ্ন, না প্রাইমারি স্কুলে কি সাংস্কৃতিক অনুষ্ঠান প্রয়োজন? সাংস্কৃতিক অনুষ্ঠান কী জিনিস তোমরা সকলে জানো। তো বলছি সাংস্কৃতিক অনুষ্ঠান কি প্রয়োজন? না, কি বলবে এখানে? না, এখানে সঠিক উত্তর বলবে তুমি এভাবে যে সংস্কৃতি হলো একটি জাতির বিশেষ পরিচয়, আর সংস্কৃতি চর্চার জন্য তো উত্তম স্থান হলো কি বিদ্যালয়। অর্থাৎ সংস্কৃতি চর্চা, আমাদের কি সংস্কৃতি রয়েছে, যেমন পুরুলিয়া জেলার বলতে পারো কি রয়েছে, পুরুলিয়া জেলার বলতে পারো যেমন ছৌ নাচ রয়েছে, কোথাও আবার রয়েছে দেখবে ভাদু, টুসু, এই সমস্ত যে নাচগুলো রয়েছে বা বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, এগুলো পালন করা হয়। শিব গাজন হয়, তারপরে কি পৌষ সংক্রান্তি মেলা হয়। তো এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান চর্চা, একদম শিশু বয়স থেকে শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি, এটা গান হবে, ওকে, নাচ, গান, আবৃত্তি, খেলাধুলা, আঁকা, এই ইত্যাদি সহপাঠক্রমিক কাজ করে থাকে। আর শিশুদের এই সমস্ত কাজে উৎসাহিত করার জন্য প্রাথমিক স্কুলে অবশ্যই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজন, কারণ এই শিশুরাই পরবর্তীতে আমাদের সংস্কৃতির ধারক ও ভাগরূপে কাজ করবে, একজন সমাজের সুষ্ঠু নাগরিক হিসেবে গণিত হবে, এবং সারা জীবন শিশুরা
সারা জীবন ধরে এই জ্ঞান এবং এই অনুষ্ঠানকে বজায় রেখে পরবর্তী প্রজন্মকে শিক্ষাদান করবে। তবে বলতে পারো, খুব ভালো লাগবে বলতে বা শুনতেও কিন্তু ভালো লাগবে, এবং ইন্টারভিউতে কিন্তু এটাতে বেশি নাম্বার পাবে। এভাবে যদি তুমি নিজের মতো করে গুছিয়ে বলতে পারো আরও ভালো। নেক্সট দেখো 7 নম্বর কি রয়েছে না, শিশু সংসদে কতজন মন্ত্রী থাকে। তো শিশু সংসদ কি আগে দেখো না, সংসদীয় বা পার্লামেন্টারি ব্যবস্থাপনা বোঝানোর জন্য প্রতিটি বিদ্যালয়ে শিশু সংসদ থাকে। অর্থাৎ সংসদীয় বা পার্লামেন্টারি ব্যবস্থাপনা বোঝানোর জন্য, অর্থাৎ কীভাবে পার্লামেন্টারি ব্যবস্থাপনা থাকে সে ব্যবস্থাপনা বোঝানোর জন্য শিশু সংসদ দরকার। এই শিশু সংসদীয় ব্যবস্থাপনায় শিশুদের মধ্যে 6জন মন্ত্রী তো থাকেই। 6জন, কজন? 6জন। কোনো ক্ষেত্রে 1-2টি মন্ত্রী বেশিও হতে পারে, আর প্রতি মন্ত্রীর আন্ডারে 3 থেকে 5 জন শিশু সদস্য থাকে। শিশু সংসদের 6জন মন্ত্রী হলো প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, আর কি রয়েছে? আর রয়েছে সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী এবং গ্রন্থাগার ও পরিবেশ মন্ত্রী। দেখো এগুলো কী জন্য দেওয়া হয় জানো? এই যে মন্ত্রিসভা গঠন এই শিশুদের মধ্যে, যে তাদের মধ্যে কি একটা লিডারশিপ বা দলনেতৃত্ব দেওয়ার ভূমিকা, বা বিভিন্ন যে শিশুদেরকে তারা নিজেরা নিজেদের মধ্যে বুঝতে পারে, নিজেরা নিজেদের কথা শুনবে, তাই এই বিভিন্ন যখন পদগুলো বা এভাবে একটা পার্লামেন্টারি মনোভাব যদি তাদের মধ্যে গড়ে তোলা হয় এবং দায়িত্ব দেওয়া হয়, তাহলে প্রত্যেক শিক্ষার্থী শিশুদের মধ্যে একটা উন্নত মনোভাব, তাদের মধ্যে একটা শৃঙ্খলাবদ্ধ পরায়ণ এবং বিভিন্ন দিকে তাদের বিকাশ ঘটতে এবং তাদের দায়িত্ববোধ প্রবণতাটা কিন্তু বেড়ে যাবে। তাই এই পদগুলো শিশু শিক্ষার্থীদের মধ্যে শিশু সংসদে দেওয়া হয়ে থাকে। নেক্সট দেখো 8 নম্বরে কি বলছে না, বর্তমান প্রাথমিক শিক্ষা প্রসারের ক্ষেত্রে উল্লেখযোগ্য দুর্বলতম অংশগুলি কীরূপ বলে আপনি মনে করেন। কি কি দুর্বল রয়েছে না, এখানে বলবে তুমি না, প্রাথমিক শিক্ষাকে পরিপূর্ণভাবে বাধ্যতামূলক ও সর্বজনীন করতে সরকারের অক্ষমতা। অর্থাৎ এই বিষয়টা এখনও পর্যন্ত কিন্তু জাগরুক করা যায়নি সকলকে। অনেকে স্কুল ছুট, বিদ্যালয় ছুট হয়ে যাচ্ছে, যে সবাইকে বোঝানো জানানো সরকারের পক্ষ থেকেও, শিক্ষাকর্মীদের পক্ষ থেকেও, বিদ্যালয়ের পক্ষ থেকেও, যে প্রাথমিকভাবে শিক্ষা গ্রহণ করা প্রত্যেক নাগরিকের একটা বাধ্যতামূলক ও সর্বজনীন অধিকার, কর্তব্য, এইভাবে কিন্তু বোঝাতে হবে। যার ক্ষেত্রে অক্ষমতা দেখা দিচ্ছে বলে অসুবিধা। 2 কি বলছে না, শিক্ষার সমান অধিকার ও সামাজিক সাম্য প্রতিষ্ঠা, এই 2 উদ্দেশ্যকে গুরুত্ব সহকারে কার্যকরী করার অভাব রয়েছে। নেক্সট দেখো তারপর কি রয়েছে 3 নম্বরে না, 3 নম্বরে বলবে না, প্রাথমিক অবৈতনিক শিক্ষার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বিনামূল্যে বইয়ের ব্যবস্থা, টিফিনের ব্যবস্থা, প্রয়োজনীয় উপকরণগুলির ব্যবস্থার ক্ষেত্রে সরকারের যথাযথ কার্যকরী ভূমিকার অভাব রয়েছে। এটাও একটা ত্রুটি। আর কি, পরিপূর্ণভাবে অপচয় অনুন্নয়ন রোধে ব্যর্থতার জন্য এই ব্যবস্থাপনায় কিন্তু ত্রুটি দেখা দিতে পারে। নেক্সট কি দেখো 9 নম্বর প্রশ্ন, যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কোন কোন সরকারি প্রকল্প চালু আছে বর্তমানে এবং কি কি স্কলারশিপ চালু আছে। কি বলবে না, মিড ডে মিল রয়েছে, ঐক্যশ্রী প্রকল্প রয়েছে, এছাড়া স্কুলে ড্রেস দেওয়া, জুতো দেওয়া ইত্যাদি, এবং মাইনরিটি স্কলারশিপ রয়েছে বিদ্যালয়ের মধ্যে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন কি বলছে না, প্রাইমারি স্কুলে কি কি অনুদান দেওয়া হয়। কী কী অনুদান দেওয়া হয় আমরা সকলে জানি, কি ফ্রিতে বই দেওয়া হচ্ছে, খাতা, ব্যাগ। আমাদের সময় কিন্তু এগুলো দেওয়া হতো না। বইটা যদিও ছিল, খাতা, ব্যাগ এগুলো ছিল না। ব্যাগ, জুতো, ছাতা এই সমস্তগুলো দেওয়া হয়। যারা মাইনরিটি শিক্ষার্থীদের জন্য মাইনরিটি স্কলারশিপ দেওয়া হয় বর্তমানে, যেটি পশ্চিমবঙ্গ সরকারের ঐক্যশ্রী প্রকল্পের অন্তর্গত। এছাড়া শিক্ষার্থীদের ফ্রিতে মিড ডে মিল দেওয়া হয়। ক্লাস 5-এর তপশিলি জাতি বা উপজাতি শিক্ষার্থীদের দেওয়া হয় শিক্ষাশ্রী প্রকল্প। তো শিক্ষাশ্রী প্রকল্প কোন ক্লাস থেকে? ক্লাস 5-এর তপশিলি জাতি বা উপজাতি শিক্ষার্থীদের। তোমরা বলো তো পশ্চিমবঙ্গে কবে মিড ডে মিল প্রকল্প চালু হয়? তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও। মিড ডে মিলের একটা ডেডিকেটেড ক্লাস আছে, তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করো। সমস্ত ক্লাস কিন্তু এক করে দেখতে শুরু করো। অনেকটা কিন্তু কনফিউশন দূর হবে, কীভাবে ইন্টারভিউ দেবে, কীভাবে প্রস্তুতি নেবে, কোন কোন প্রশ্ন পড়লে ভালো হবে, কোনগুলো বাদ দেবে, এই সমস্ত তথ্য কিন্তু ক্লাসের মধ্যে দিয়েই পেয়ে যাবে। তাই বলবো চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করো এবং
চ্যানেল প্লেলিস্টে গিয়ে ভিজিট করে নিয়ে প্রত্যেকটি ক্লাস 1 নম্বর থেকে দেখা শুরু করুন। নেক্সট তোকে 11 নম্বর প্রশ্ন কি বলছে, না শিক্ষক বা শিক্ষিকাদের কি নির্দিষ্ট ইউনিফর্ম থাকা উচিত, কেন কেন বা কেন নয়, এই যুক্তিটি দাও। কি বলবে, না শিক্ষকদের জন্য কোনো পোশাক বিধি সরকারি গাইডলাইনে নেই, এটা ঠিক। শিক্ষক শিক্ষিকাদের নির্দিষ্ট ইউনিফর্ম থাকা উচিত, এটা তো ঠিক। পুলিশদের রয়েছে, ডক্টরদের রয়েছে, তো অবশ্যই শিক্ষকদের থাকা দরকার। তবে সেটা একটি নির্দিষ্ট পরিকল্পনা ভিত্তিক হওয়া উচিত। নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, আর কি রয়েছে, শৃঙ্খলাবোধ, এসব তৈরি করতে ইউনিফর্ম কিন্তু অবশ্যই জরুরি। তাই শিক্ষার্থীদের সাথে শিক্ষক শিক্ষিকাদেরও প্রয়োজন ইউনিফর্ম। মার্জিত পোশাক পরে শিক্ষক বা শিক্ষিকা যখন স্কুলে যেতে পারবেন। আর কি করবে, না এ ভাবনা থেকে রাজ্যের কি অনেক জায়গায় শিক্ষক শিক্ষিকারা নিজেরা উদ্যোগী হয়ে বেছে নিয়েছেন নিজেদের ইউনিফর্ম। এভাবেও কিন্তু ইউনিফর্ম বেছে নেওয়া যায়। শিক্ষকদের আলাদা রঙের পোশাক ছাত্রছাত্রীদের মনোসংযোগে ব্যাঘাত ঘটাতে পারে। অর্থাৎ অবাঞ্ছিত যদি পোশাক পরে তুমি বিদ্যালয়ে প্রবেশ করো, একজন শিক্ষক বা শিক্ষিকা, হঠাৎ তুমি জিন্সের প্যান্ট পরে দিলে একজন শিক্ষিকা এবং একজন শিক্ষক, তাহলে কি এটা শিক্ষার্থীদের কাছে একটা কি ত্রুটি হবে, একটা কি ব্যাঘাত ঘটতে পারে তাদের মনোসংযোগে। শিক্ষকদের একই রঙের পোশাক ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে এবং দেখতেও কিন্তু ভালো লাগে, এবং তার ফলে কি শিক্ষার্থীরাও কিন্তু শিক্ষক শিক্ষিকাদের অনুকরণ করে এভাবে চলবে। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু অবশ্যই জানা দরকার, যে অপারেশন ব্ল্যাকবোর্ডে এই যে ব্ল্যাকবোর্ড, এই ব্ল্যাকবোর্ড শব্দটি কেন ব্যবহার করা হয়েছে। না কি বলবে, অপারেশন ব্ল্যাকবোর্ড 1986, এটা কিন্তু মনে রাখবে, খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতির দুটি বিশেষ দিক হলো অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় স্থাপন। এই ব্ল্যাকবোর্ড শব্দটি এখানে প্রতীক অর্থে ব্যবহার করা হয়েছে। অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির মূল লক্ষ্য ছিল কি, প্রাথমিক বিদ্যালয়গুলির পরিকাঠামোগত উন্নয়ন। আর এই কর্মসূচি অনুসারে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়গুলিতে কমপক্ষে 2টি শ্রেণীকক্ষ, অর্থাৎ সব ঋতুতে ব্যবহারের উপযোগী যেমন হয় সেই ধরনের শ্রেণীকক্ষ, 2জন শিক্ষক অর্থাৎ একজন মহিলা শিক্ষক এবং একজন পুরুষ শিক্ষক, এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ অর্থাৎ টিএলএম, যেমন তার মধ্যে রয়েছে ব্ল্যাকবোর্ড, ডাস্টার, চার্ট, মানচিত্র ইত্যাদি সরবরাহ করে ব্যবস্থা করা হয়। তবে মনে রাখতে হবে যে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির উদ্দেশ্য কেবলমাত্র বিদ্যালয়গুলিতে শিক্ষা সহায়ক উপকরণ সরবরাহ নয়, বরং দেশের প্রাথমিক বিদ্যালয়গুলির মান উন্নয়ন করে ছাত্রদের স্কুলমুখী করে প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন ঘটানো। অর্থাৎ এই অপারেশন ব্ল্যাকবোর্ডের মাধ্যমে যে শুধুমাত্র বিদ্যালয়ে বা একটা শ্রেণীকক্ষের মধ্যে যে সমস্ত সরঞ্জাম থাকা দরকার সেটাই গুরুত্বপূর্ণ নয়, প্রাথমিক বিদ্যালয়গুলির যাতে মান উন্নয়ন হয়, শিশু শিক্ষার্থীরা যাতে স্কুল বা বিদ্যালয়ের অভিমুখী হয়, সেদিকেই কিন্তু নজর দেওয়ার জন্য এই অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। নেক্সট দেখো 13 নম্বর, মূল্যায়ন সম্পর্কে আরটিই অর্থাৎ রাইট টু এডুকেশন 2009, এটাতে কি বলা রয়েছে, কি বলবে এখানে, না বলবে মূল্যায়ন সম্পর্কে আরটিই বা রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009-তে বলা হয়েছে কি, কম্প্রিহেন্সিভ অ্যান্ড কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন অফ কি চাইল্ডস আন্ডারস্ট্যান্ডিং অফ নলেজ অ্যান্ড হিজ অর হার অ্যাবিলিটি টু অ্যাপ্লাই দ্য সেম। অর্থাৎ এখানে কন্টিনিউয়াস শব্দটি মূল্যায়নের কন্টিনিউয়াল অর্থাৎ একটা কি পরপর ধারাবাহিকভাবে চলবে, পিরিয়ডিক্যালি চলবে, প্রেক্ষিতে আলোচনা করা হয়। এখানে কন্টিনিউয়াল বলতে প্রস্তুতকালীন মূল্যায়ন বা ফর্মেটিভ ইভ্যালুয়েশন বলা হয়, অর্থাৎ কি এর কোনো বিরাম নেই, একটার পর একটা চলতে থাকবে। এবং পেরিডিওসিটি বলতে বোঝায় কি সামেটিভ ইভ্যালুয়েশন বা পর্যায়ক্রমিক মূল্যায়নের কথা বলা হয়েছে। তাই এইসব বিষয়গুলো কিন্তু জানা অবশ্যই বাঞ্ছনীয়। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে। এটা কি বলবে, না যদি কোনো শিশুদের মধ্যে কিছু প্রতিবন্ধকতা থাকে অথচ অন্যান্য দিক থেকে তারা স্বাভাবিক, তাদের সামাজিক স্বীকৃতি দিতে ও তাদের ব্যক্তিগত চাহিদা অনুসারে শিক্ষণের সুযোগই হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তাহলে আমরা বলছি, না যদি কোনো শিশুদের মধ্যে কিছু
প্রতিবন্ধকতা থাকে, অথচ অন্যান্য দিক থেকে তারা স্বাভাবিক শিশুদের মতোই তাদের সামাজিক স্বীকৃতিও ও তাদের ব্যক্তিগত চাহিদা অনুসারে শিক্ষণের সুযোগই হলো বা সুযোগ করে দেওয়া হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, এবং এটাই আজকে শেষ প্রশ্ন, যেহেতু 15টা করে প্রশ্ন রাখি। তো কি বলছে না, বর্তমানে কি করো না, জিজ্ঞেস করলে বলবে কি না, স্যার বা ম্যাডাম একটি বিদ্যালয়ে আংশিক সময়ের জন্য পড়ায়, বা কম্পিউটার শিখেছি, বা অন্য কিছু করছি। কোনো সময় বলবে না যে স্যার ঘরে বসে আছি, দু একটা টিউশন পড়ায়, এমনি না। আর কি উত্তরগুলো সর্বদা বুদ্ধির সঙ্গে দেবে, উত্তরগুলো অযথা সাম্প্রদায়িক হবে না, বা রাজনীতির গন্ধ কিন্তু ছড়াবে না। অর্থাৎ এই ধরনের যে স্যার আমার চাকরি হয়নি, বা আমি চাকরি করতে চাই, এর আগে অতদিন নেতা মন্ত্রী বিভিন্ন দুর্নীতির জন্য করতে পারিনি, বা পয়সা ছিল না বলে ঘুষ দিতে পারিনি, এই ধরনের কোনো রাজনৈতিক বা নেগেটিভ বা কোনো খারাপ সমাজ বিরোধী কথা কিন্তু কেউ বলবে না ইন্টারভিউর জন্য। ওকে, তো এই ছিল তোমাদের আজকে মোট 15টি প্রশ্ন। কেমন লাগলো সকলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আর ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করবে। আর যারা টেলিগ্রামে যুক্ত নাও, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম এবং বিভিন্ন যে WB টেট ক্লাস তার প্লেলিস্ট আমি প্রোভাইড করে দেবো। ওকে, তো এই ছিল তোমাদের আজকের মোট প্রশ্ন 15টা। সকলে একটু কমেন্ট করে জানাও যে কোন কোন টপিকের উপর এরপর ক্লাস চাইছো। সো ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।